গুলিতে নিহত হয়েছে জঙ্গি মারজান সাদ্দাম। ময়না তদন্তের রিপোর্ট, এদের মৃত্যুতে তথ্য পেতে সমস্যা হবে না বললেন আইজিপি। নোয়াখালীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। শত্রুর আক্রমণ ঠেকাতে প্রস্তুত থাকার আহ্বান। গাইবান্ধা সুন্দরগঞ্জে সংসদ সদস্য লিটন হত্যা মামলায় ৬ জন গ্রেফতার। রোববার রিমান্ড শুনানি। ওষুধ নীতির খসড়া হালনাগাদ হলেও সুস্পষ্ট নয় বাস্তবায়নের উপায়, অভিযোগ বিশেষজ্ঞদের। সরকারকে সব ওষুধের দাম নিয়ন্ত্রণের পরামর্শ। এবং নিউ ইয়র্কে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য চালু হল সঞ্চয়ী হিসাব ভিত্তিক বৃত্তি কর্মসূচি। উপকৃত হবে শিশুরা, খুশি প্রবাসীরা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত মারজান ও সাদ্দাম ছিল বেশ কটি মামলার চার্জশিটভুক্ত আসামি। তবে তারা মারা যাওয়ায় এসব মামলার তথ্য পেতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে এটি মোকাবিলায় সমাজের সব স্তরের মানুষের সহায়তা চান আইজিপি। গুলশানে হোলি আর্টিজান হামলার পরপরই নুরুল ইসলাম মারজান ও সাদ্দামের নাম প্রকাশ করে পুলিশ। তাদের দাবি ছিল এই হামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী মারজান ও সাদ্দাম। এছাড়াও রংপুরে জাপানি নাগরিক কনিয় হুসি হত্যা, বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল আমিন হত্যা চেষ্টা, পঞ্চগড়ে পুরোহিত যজ্ঞেশ্বর হত্যা, কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিস্টান হোসেন আলী হত্যা সহ বেশ কটি মামলার চার্জশিটভুক্ত আসামি ছিল তারা। এখন এই দুজন বন্দুকযুদ্ধে মারা যাওয়ায় এসব মামলার তথ্য পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা প্রশ্ন ছিল পুলিশ প্রধানের কাছে। আমাদের কাছে সব ধরনের তথ্যই আছে। ও মানে মারজান এবং সাদ্দাম যা যা ঘটনা ঘটাইছে, যা যা করছে, কিভাবে আসলো, সব পুরা তথ্য আমাদের কাছে আছে। কাজে আমাদের মামলা তদন্তে আর কোনো তথ্য দরকার নেই, আমরা যথেষ্ট তথ্য পেয়েছি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অপরাধ বিজ্ঞান বিভাগ আয়োজিত টেরোরিজম ওয়েব অব ইসলামিক স্টেট শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ প্রধান বলেন, জঙ্গিদের জীবিত অবস্থায় ধরতে সর্বাত্মক চেষ্টা করেন তারা, কিন্তু জঙ্গিরা পুলিশকে আক্রমণ করলে, আত্মসমর্পণের আহ্বানে সাড়া না দিলে, এমনকি আত্মঘাতী হওয়ার চেষ্টা করলে ঘটে হতাহতের ঘটনা। জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে এটি মোকাবিলায় সবার সহায়তা ও সচেতনতা প্রত্যাশা করেন তিনি। আমরা জঙ্গিদের অর্থ সরবরাহ বন্ধের চেষ্টা করছি। এজন্য বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্টদের অনুরোধ করেছি। অর্থ সরবরাহ বন্ধ করা গেলে জঙ্গিরা অনেকটাই দুর্বল হয়ে পড়বে। এছাড়া গ্রেফতারকৃত জঙ্গিদের উগ্র মতাদর্শ থেকে সরিয়ে আনতে পুনর্বাসন কেন্দ্র করা উচিত। এটি করতে পারলে যারা উগ্র মতাদর্শে বিশ্বাস করে, যারা ভুল পথে গিয়ে জঙ্গি হয়েছে, তাদের সঠিক পথে আনা সম্ভব হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত মার্গারিটা কুলোনার। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। নব্যজীবীর শীর্ষ নেতা মারজান ও তার সহযোগী সাদ্দাম গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন ময়না তদন্তকারী চিকিৎসক। শনিবার সকালে ঢাকা মেডিকেলের মর্গে ময়না তদন্ত শেষে এ তথ্য জানান ডিএমসির ফরেনসিক বিভাগের প্রধান। এছাড়া ভিসেরা ও কেমিক্যাল টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি। আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে যে তারা গুলির আঘাতে মারা গেছে। ডিএনএ প্রোফাইলিং এর জন্য থাই মাসল নিয়েছি। পাশাপাশি আমরা তারা মৃত্যুর আগে তারা কোনো শক্তিবর্ধক কোনো ওষুধ খেয়েছিল কিনা ওইটা নিরূপণ করার জন্য আমরা তাদের ব্লাড এবং ইউরিন সংরক্ষণ করেছি। এগুলি আমরা কেমিক্যাল অ্যানালাইসিসে পাঠাবো। রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত জঙ্গি সাদ্দাম হোসেনের বাড়ি কুড়িগ্রামের রাজারহাটের চর বিদ্যানন্দ গ্রামে। পরিবারের দাবি, গত বছরের এপ্রিল থেকে নিখোঁজ ছিল সে। স্বজনরা জানান, উপজেলার চর তাম্বুলপুর মাদ্রাসা থেকে দাখিল ও পাউটানা ফাজিল মাদ্রাসা থেকে আলিম পাশ করে লালমনিরহাট সরকারি কলেজে ভর্তি হয় সাদ্দাম হোসেন। 2014 সালের ডিসেম্বরে গাইবান্ধার সুন্দরগঞ্জের ফারহানা আক্তারকে বিয়ে করে সে। এরপর থেকে শ্বশুর বাড়িতেই থাকত সে। এলাকাবাসীর ধারণা, সুন্দরগঞ্জে অবস্থানের সময় জঙ্গিবাদে জড়িয়ে পড়ে সাদ্দাম। পুলিশ জানায়, জেলায় ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি সাদ্দাম।
বিয়ে শাদী করছে, করার পর ওখানেই ছিল। ওখানে থেকে এখন যে কি করে সেটা আমরা দেশের মানুষ বলতে পারবো না। এখন আমরা জানলাম যে সে জঙ্গির নাম গেছে, এটা আমাদের ব্যাপারে খুব দুঃখিত। আমার ছেলেকে পয়লা বৈশাখে ধরে নিয়ে গেছে, তারপরে অনেক খোঁজাখুঁজি করছি, আমি কোনো খোঁজ পাত্তা পাইনি। সরকারের কাছে আমার আবদার, আমি পিতা হিসেবে তার লাশটা চাই। তার নাম ইতিমধ্যে চার্জশিট হয়েছে। সম্প্রতি উত্তরবঙ্গে যে সমস্ত জেএমবি দ্বারা হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রত্যেক ঘটনায় তার সম্পৃক্ত আছে বলে আমরা জানতে পেরেছি। সাজা শেষ হওয়ার পাশাপাশি জামিনে মুক্ত অন্তত 150 জঙ্গি পুনরায় জেএমবিকে সংগঠিত করার চেষ্টা করছে, যারা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তালিকায় পুরনো জেএমবি হিসেবে চিহ্নিত হচ্ছে। এর মধ্যে 90 জেএমবি ঢাকা কেন্দ্রিক বড় ধরনের হামলা চালালেও পুরাতন জেএমবি মূলত টার্গেট কিলিংয়েই বেছে নিচ্ছে। চাঞ্চল্যকর এ তথ্য পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পাওয়া জেএমবি সদস্যদের তথ্য সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার। কমলদের রিপোর্টে বিস্তারিত। 2005 সালের 17 আগস্ট দেশের 63টি জেলায় একযোগে বোমা হামলা চালিয়ে অবস্থান জানান দেওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির কয়েকজন শীর্ষ নেতার ফাঁসি হয়। পাশাপাশি সক্রিয় সদস্যদের অপরাধ অনুযায়ী 3 থেকে 10 বছরের কারাদণ্ড হয়। এতে কোণঠাসা হয়ে পড়ে তারা। পুলিশের তথ্য অনুযায়ী সাজার মেয়াদ শেষে শতাধিক এবং জামিনে মুক্তি পেয়ে আরো অন্তত 50 জন জেএমবি সদস্য লাপাত্তা হয়ে গেছে। আর তারাই নতুন করে পুরাতন জেএমবিকে সংগঠিত করার চেষ্টা করছে। পুরানো জেএমবি ছিল, তারা কি পরিমাণ জামিনে আছে অথবা সাজা পার পরে সাজা ভোগ করে পুনরায় জঙ্গি কার্যক্রমে অংশগ্রহণ করার কোনো উদ্যোগ নিচ্ছে কিনা, এই বিষয়টা দেখার জন্যই তাদের কর্মকাণ্ডগুলো আমরা বা তাদের গতিবিধি আমরা মনিটর করার জন্যই তালিকাটা তৈরির উদ্যোগ নিয়েছি। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, আইএস মতাদর্শের 90 জেএমবি অনেকটা রাজধানী ঢাকা কেন্দ্রিক, কিন্তু কারাগার থেকে মুক্তি পাওয়া পুরাতন জেএমবি সদস্যদের পরিকল্পনা কিছুটা ভিন্ন। তারা নিজের বাড়ি ঘরে থাকছে না, মানে বাইরে কোথাও হয়তো তারা আশ্রয় নিয়েছে এবং আমাদের ধারণা তারা নতুনভাবে সংগঠিত হওয়ার জন্য চেষ্টা করছে। তারা নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করছে এবং সে অনুযায়ী তাদের হত্যা পরিকল্পনা করে সেগুলো বাস্তবায়ন করছে। গত 1.5 দশক ধরে জঙ্গিরা প্রশাসনকে তটস্থ করে রাখলো। পুলিশের মাঠ পর্যায়ের ইউনিটগুলিতে তেমন কোনো তথ্য যেমন নেই, তেমনি নেই কার্যকর মনিটরিংও। তাই পুলিশের জঙ্গি সংক্রান্ত একটি স্বতন্ত্র সেল রাখার প্রতি গুরুত্ব দিলেন এই আইন কর্মকর্তা। এইটার প্রতি একটা বিশেষ দৃষ্টি দেওয়া দরকার এবং সেই জন্য এই জঙ্গিদের বিচারের সময় কি হচ্ছে, খালাস পাচ্ছে কিনা অথবা জামিন পাচ্ছে কিনা, পাওয়ার পরে তারা এরপরে বের হয়ে কি করতেছে, এই সমস্ত কিছু লুক আফটার করার দায়িত্ব পুলিশের, কারণ ফিল্ডে কাজ করে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য মতে গত ডিসেম্বরে 68 জন জঙ্গি চট্টগ্রাম কারাগারে ছিল, এর মধ্যে 20 জন জেএমবি সদস্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ চায় না, তবে কারো আক্রমণের শিকার হলে তাদের প্রতিহত করতে সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকতে হবে। শনিবার দুপুরে নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর 22 পদাতিক ডিভিশনের শীতকালীন মহড়া পরিদর্শন শেষে এক দরবারে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, স্বাধীন বাংলাদেশের যোগ্য প্রতিরক্ষা বাহিনী হিসেবেই এগিয়ে যাচ্ছে সশস্ত্র বাহিনী। নোয়াখালী থেকে হারুনুর রশিদ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। ভারী অস্ত্রের মুহুর্মুহু গোলাগুলিতে প্রকম্পিত নোয়াখালীর মেঘনা নদীতে জেগে ওঠা চর স্বর্ণদ্বীপ। স্থানীয়দের কাছে জাহেদজার চর হিসেবে পরিচিত 360 বর্গ কিলোমিটারের বিশাল এই ভূখণ্ডটি উপকূল থেকে দূরবর্তী, আর সে সুযোগেই সাগর পেরিয়ে দেশকে আক্রমণ করেছে বহিঃশত্রুর দল। তবে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীও। স্বর্ণদ্বীপকে শত্রুমুক্ত করতে পরিচালিত হয় অপারেশন মাতৃভূমি। শত্রুপক্ষের অবস্থান শনাক্তের পর স্থলভূমিতে ট্যাঙ্ক আর আর্মার্ড ভেহিকেলের সঙ্গে শত্রু শিবিরে হামলা চালায় বোমারু বিমান এবং হেলিকপ্টার থেকে নেমে আসা প্যারাট্রুপাররা। বাংলার নির্ভীক আর চৌকস সেনাদের চতুর্মুখী আক্রমণে পরাস্ত হয় প্রতিপক্ষ, শত্রুমুক্ত হয় স্বর্ণদ্বীপের মাটি। না, কোনো বাস্তবের যুদ্ধক্ষেত্র নয় এটি। দেশকে শত্রুমুক্ত রাখতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে 11 পদাতিক ডিভিশনের 93 সাঁজোয়া ব্রিগেডের প্রশিক্ষণ মহড়ার দৃশ্য এটি। সেনা সদস্যদের এই অনুশীলন মহড়া মঞ্চ থেকে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। আধুনিক রণপ্রস্তুতি আর কৌশল রপ্ত করার মধ্য দিয়েই শেষ হলো সেনাবাহিনীর এবছরের শীতকালীন মহড়া। দেশের সংশ্লিষ্ট সবকটি মহল মনে করে, ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী পরিণত হবে বিশ্বের প্রথম সারির প্রতিরক্ষা বাহিনী হিসেবে, আর রক্ষাবর্ম হয়ে নিরাপদ রাখবে শ্যামল বাংলাকে।
এরপর বিশেষ দরবারে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো আক্রমণ প্রতিহত করতে সেনা সদস্যদের সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমরা কারোর সাথে যুদ্ধ করব না, এটা ঠিক, কিন্তু আমরা চাই না যুদ্ধ, কিন্তু কখনো যদি শত্রু দ্বারা আক্রান্ত হই সেটা মোকাবেলা করার মতো সব রকম প্রস্তুতি আমাদের থাকতে হবে। তিনি বলেন, স্বাধীন দেশের যোগ্য প্রতিরক্ষা বাহিনী হিসেবে ক্রমেই সক্ষমতা বাড়ছে সেনাদের। যে রণকৌশল অনুশীলন হতে দেখলাম সেটা সত্যি আমি অত্যন্ত আশাবাদী, এবং আমি জানি এই স্বাধীন দেশের উপযুক্ত একটি সেনাবাহিনী আমাদের গড়ে উঠছে এবং সেনাবাহিনী তার দক্ষতা পরিচয় রাখবে। এর আগে স্বর্ণদ্বীপে মাল্টিপারপাস সাইক্লোন সেন্টারের উদ্বোধন এবং স্থানীয়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, স্বর্ণদ্বীপ, নোয়াখালী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণে শক্তিশালী ভূমিকা রাখতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় গণভবনে বাংলাদেশি বংশোদ্ভূত লন্ডনের ব্রেন্ট শহরের মেয়র পারভেজ আহমেদ সৌজন্য সাক্ষাৎ করতে এলে একথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে ব্রিটিশ হাউস অব কমন্সের সদস্য বঙ্গবন্ধুর নাতনি ও রেজওয়ানা সিদ্দিকী টিউলিপ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ব্রেন্টের মেয়রকে স্বাগত জানিয়ে ব্রিটেনে বাংলাদেশিদের ব্রিটিশ রাজনীতিতে অংশগ্রহণ এবং তাদের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় ব্রেন্টের মেয়র ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে শেখ হাসিনা বলেন, এগুলো সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। প্রবাসের সময় আরো থাকছে। সাভারে ছেলের বাড়িতে বেড়াতে এসে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে মা বাবার মৃত্যু, শিশুসহ আরো 5 জন হাসপাতালে ভর্তি। দর্শক, পুরনো বছরের স্মৃতিচারণ এবং নতুন বছরের দিক নির্দেশনা সহ নানা বিষয় নিয়ে কথা বলতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন লেখক সাংবাদিক হাসান ফেরদৌস। বিরতির পর আমরা দেখব তার সাক্ষাৎকার, দেখার আমন্ত্রণ রইল। দীর্ঘ 11 বছর পর ওষুধ নীতির খসড়া হালনাগাদ হলেও তা বাস্তবায়নের উপায় সুস্পষ্ট নয় বলে অভিযোগ করেছেন ওষুধ বিশেষজ্ঞরা। এই নীতি বাস্তবায়নে সবার আগে অবকাঠামো ও জনবল দিয়ে ওষুধ প্রশাসনকে শক্তিশালী করার আহ্বান তাদের। একই সঙ্গে তারা মনে করেন, বছর বছর মূল্যায়ন নয়, বরং সরকারকেই সব ওষুধের দাম নিয়ন্ত্রণ করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদ শুভ। ওষুধ শিল্পের প্রসার ও নিয়ন্ত্রণে 16 সালের 19 ডিসেম্বর নতুন জাতীয় ওষুধ নীতির খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। নীতিমালায় কার্যকর ও মানসম্পন্ন ওষুধের কাঁচামাল উৎপাদন, নিবন্ধন, সহজলভ্যতা, যৌক্তিক মূল্য নির্ধারণ সহ নানা বিষয় উঠে আসে। মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে মজুদ ও মোড়কের উপর নির্দেশিত মেয়াদ পরিবর্তন বা অস্পষ্ট করে বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হয়। তবে খসড়া অনুমোদনকে স্বাগত জানিয়ে তা বাস্তবায়নের দিকে বেশি জোর দেন বিশেষজ্ঞরা। প্রথমবারের মতো ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, হার্বাল এই ওষুধগুলোকেও ওষুধ নীতির আওতায় আনা হয়েছে। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনটাকে ওই জায়গাতে নিয়ে যেতে চাই, জাতীয় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যেন সত্যি সত্যি তারা হতে পারে। নতুন খসড়ার ভালো দিকগুলো বাস্তবায়নের কার্যকারী পন্থা সুস্পষ্ট নয় বলে অভিযোগ করেছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। বছর বছর নয়, বরং প্রতি বছর সরকারকে ওষুধের দাম কঠোরভাবে নিয়ন্ত্রণের পরামর্শ তাদের। সর্বোপরি ওষুধ প্রশাসন অধিদপ্তরকে লোকবল নিয়োগ সহ সার্বিকভাবে কার্যকরী প্রশাসনে রূপান্তরিত করা না গেলে এই নীতি জনগণের কল্যাণে আসবে না বলে অভিমত তাদের। প্যারাসিটামলের দাম হচ্ছে 60 থেকে 70 পয়সা, ক্যাফিন যোগ করার পর ক্যাফিনের দাম পড়ে 1 থেকে 2 পয়সা, কিন্তু সেটা বিক্রি হচ্ছে 1.5 থেকে 2 টাকা। এসেনশিয়াল লিস্ট যেটা ওনারা দিয়েছেন, এটা WHO তালিকাতে এর চেয়ে বেশি ওষুধ আছে। ওনারা কমিয়েছেন কেন? কমিটিগুলিতে অধিকাংশই ফার্মাসিস্ট ছিলেন। ফার্মাসিস্ট মানে তারা ওষুধ কোম্পানির দয়া দাক্ষিণ্যের সুবিধা নিয়েই চলতে করতে হয়। ওষুধের সাথে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে তৈরি খসড়া যুগোপযোগী ও জনবান্ধব বলে দাবি ওষুধ প্রশাসন অধিদপ্তরের। দামটাকে আমরা মনিটর করার জন্য আমরা একটা অ্যাপও তৈরি করেছি। এই অ্যাপের মাধ্যমে মানুষ ওভার প্রাইসিং হলে এটা কমপ্লেন করতে পারবে, ফেক কাউন্টারফেট মেডিসিন হলে এটা সে কমপ্লেন করতে পারবে। এটা অনলাইন সিস্টেমেও যে ড্রাগ রেজিস্ট্রেশন এবং যাতে করাপশনটা কিছুটা মিনিমাইজ করা যায়। ওষুধের কাঁচামাল উৎপাদন বাড়াতে বিশেষ কোনো প্রণোদনা নেই খসড়ায়। ওষুধ কোম্পানির স্বার্থ বেশি রক্ষা হওয়ায় ওষুধের খসড়া সংশোধনের দাবি জানান বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আগেই জানিয়েছিলাম
পুরনো বছরের স্মৃতিচারণ এবং নতুন বছরের দিক নির্দেশনা সহ নানা বিষয় নিয়ে কথা বলতে নিউ ইয়র্কের সময় স্টুডিওতে এসেছিলেন লেখক সাংবাদিক হাসান ফেরদৌস। আমরা এখন দেখে নিব সেই সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন সাংবাদিক লেখক হাসান ফেরদৌস। হাসান ফেরদৌস ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। তোমাকে ধন্যবাদ। দর্শক, আজকে আমরা আলোচনা করব সামনে নতুন দিন। হাসান ফেরদৌস ভাই, প্রথমেই যদি একটু আমাদেরকে বলবেন যে আসলে গত বছরটা আপনি আপনার দৃষ্টিতে কেমন দেখেছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় কি ছিল? আমার বিবেচনায় 2016 সাল ছিল 21 শতকের সবচাইতে বিষাদময়, সবচাইতে বেদনাবহ, সবচাইতে কষ্টের বছর। এই বছর মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সিরিয়ায়, তুরস্কে, ইরাকে যে রক্তপাত ঘটেছে, অনেক সময় আমরা লক্ষ্য করিনি। 3 বছর ধরে চলছে সিরিয়াতে গৃহযুদ্ধ। এই 3 বছরে 11 মিলিয়ন লোক দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। 1.25 কোটি মানুষ, 5 লক্ষ মানুষ মারা গেছে। আপনারা দেখেছেন পত্রিকায়, টেলিভিশনে দেখেছেন আপনারা, একটি শিশু সমুদ্র পাড়ে তার লাশ পাওয়া যাচ্ছে, উপর হয়ে পড়ে আছে সে। পাশাপাশি দেখেন, একই সময় কিন্তু এই 2016 সালে কিন্তু আমরা দেখেছি হাজার হাজার রোহিঙ্গা উদ্বাস্তুরা দেশ ত্যাগ করছে। রোহিঙ্গারাও কিন্তু একই রকম জাতি হত্যার একটা শিকার। তারা সাধারণ ডিঙ্গি নৌকায় চড়ে সে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে তারা পৌঁছেছে অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে, ফিজিতে, পৌঁছেছে মালয়েশিয়াতে। কত অসংখ্য মারা গেছে আমরা জানিও না। ফলে আমার বিবেচনায় সবচেয়ে বড় ঘটনা আমার চোখে 2016 সালের এই উদ্বাস্তু সমস্যা এবং মধ্যপ্রাচ্যের সিরিয়ার এই অব্যাহত গণযুদ্ধ। এটা একটি ঘটনা। বড় আরেকটি ঘটনা আমার বিবেচনায় ট্রাম্পের উত্থান। আমরা কেউই ভাবিনি ট্রাম্প জিতবে। আমি তো ভাবিনি, আমি লিখেছি বারবার ট্রাম্প জিতবে না। আরেকটি বড় ঘটনা ছিল ব্রেক্সিট, যুক্তরাজ্যের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ত্যাগের ভোট। গুরুত্বপূর্ণ এই কারণে নয় যে গ্রেট ব্রিটেন ইউনিয়ন থেকে বেরিয়ে গেল। আমার বিবেচনায় যদি ব্রেক্সিট আলটিমেটলি ঘটে, যা কিনা আগামী 2 বছরের মধ্যে ঘটবে বলে ভাবা হচ্ছে টাইম টেবিল অনুসারে, পুরো ইউরোপিয়ান যে ব্যবস্থা যে গড়ে উঠেছে দ্বিতীয় মহাযুদ্ধোত্তরকালে, সেই ব্যবস্থার কোলাপস শুরু হলো। এটা আলামতটা কি? আলামত হচ্ছে যে পুরো পশ্চিম সভ্যতা জুড়ে শ্বেতকায় জাতীয়তাবাদ, হোয়াইট ন্যাশনালিজম স্প্রেড করছে। তার মূল কারণটা কি? মূল কারণ ইমিগ্রেশন। আমরা যারা শ্বেতকায় নই, আমাদের উপস্থিতি গত 50-60 বছরে দ্বিতীয় মহাযুদ্ধোত্তরকালে আমরা বিশ্বের মানচিত্র ক্রমশ বদলে দিচ্ছি। আমেরিকা যেমন, আমেরিকার কথা ধরা যাক, ট্রাম্পের উত্থানের প্রধান কারণ কিন্তু ইমিগ্রেশন, ইমিগ্রেন্টদের উপস্থিতি। সাদা মানুষও দেখছে চারদিকে ক্রমশ অশ্বেতকায়রা ভিড় জমাচ্ছে। ফলে আমার দেশটা আর আমার দেশ থাকছে না, তারা ভাবছে। যে কারণে ট্রাম্প বলছে সে দেয়াল দেবে মেক্সিকোর সাথে, সে বলছে মুসলমানদের বের করে দেবে। ফলে লক্ষণগুলি ভালো নয়। আমরা যে আগে বিপদের কথা বলেছিলাম, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, ভিন্নভাবে তা প্রকাশিত হচ্ছে। এবার বর্ণভিত্তিক ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। আগে ছিল সংস্কৃতি ভিত্তিক, ধর্মভিত্তিক, এখন দেখতে পাচ্ছি আমরা বর্ণভিত্তিক একটি নতুন ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বিশ্বজুড়ে দেখা দিচ্ছে। এই কষ্টের মধ্য দিয়ে যখন আমরা একটি নতুন বছর পেলাম, নতুন দিন পেলাম, এটিকে আমরা কিভাবে পেয়েছি? এটার শুরুটা আপনি কিভাবে দেখলেন? নতুন বছরে আমি আশার চেয়ে আঁধারই বেশি দেখি। ট্রাম্প কেন বিপজ্জনক? ওয়ান অফ হিজ ফার্স্ট অ্যাক্টসই হবে ক্লাইমেট চেঞ্জ যে ট্রিটি করা হয়েছে গত বছরে, যে ট্রিটি র্যাটিফাই করেছে গত বছরে, আমরা এনফোর্স হয়েছে গত বছরে, তা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র উঠে আসবে। যদি আমরা এই সংকট সমাধান করতে ব্যর্থ হই, সংকট তো সমাধান তো হবে না, একে আমরা কন্ট্রোল করতে ব্যর্থ হই, তাহলে বিশ্বের আবহাওয়া প্যাটার্নটা, জলবায়ু প্যাটার্নটা বদলে যাবে। বাংলাদেশের মতো দেশ যারা কিনা উপকূলবর্তী, যারা থাকে সমুদ্র সীমার কাছাকাছি থাকে, তারা প্লাবিত হবে, ঝড় বাড়বে, বন্যা বাড়বে, রোগ শোক বাড়বে।
কৃষি ব্যবস্থার প্যাটার্ন বদলে যাবে। এবং আমাদের মধ্যে যারা কিনা ক্লাইমেট চেঞ্জকে কন্ট্রিবিউট করিনি, আমরা তো আর কার্বন ডাই মনোক্সাইড এই পরিমাণ এমিট করি না আমরা, যা করে মার্কিন যুক্তরাষ্ট্র, যা করে চীন বা আজকের ভারত। আমরা হচ্ছে কি ভিকটিম। 2 নম্বর, নতুন করে তিনি বাণিজ্য চুক্তি করবেন, নাফতা চুক্তি বাতিল করবেন, এশিয়া প্যাসিফিক পার্টনারশিপ যে প্যাক্ট ওবামা সাহেব ইনিশিয়েট করেছিলেন, প্রায় গুছিয়ে এনেছিলেন, তা বাতিল করবেন। চীনের সঙ্গে তিনি বাণিজ্য যুদ্ধ শুরু করবেন। ফলে বিশ্বজুড়ে একটা অস্থিরতার সম্ভাবনা আছে। অন্যদিকে ভালো দিকও একটা আছে। ট্রাম্পের ভালো দিকটা হচ্ছে যে ট্রাম্পের সময় দেখতে পাচ্ছি আমরা ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া কাছাকাছি হচ্ছে, বিশ্বের 2 প্রধান পরাশক্তি। 2 বছর আগে ওবামা ঢাকা প্রোগ্রামে প্রায় 7.5 লক্ষ নতুন কম বয়স্ক ছেলেপেলেদের, 18 বছরের কম বয়স এমন ছেলেপেলেদের এখানে লেখাপড়ার সুযোগ করে দিয়েছে বৈধভাবে। এসব ছেলেপেলেরা যাদের বাবা মা এদেশে অবৈধভাবে বাস করে এবং যাদের বাবা মা ছেলেমেয়েদেরকে এদেশে নিয়ে এসছে অবৈধভাবে। যদি ডোনাল্ড ট্রাম্প এই ঢাকা প্রোগ্রাম বাতিল করে দেয়, এই 7.5 লক্ষ ছেলে মেয়ে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত, তারা কিন্তু আবারও মুখ থুবড়ে পড়বে। ফলে আমাদের ছেলেমেয়েরাও এর সঙ্গে যুক্ত হবে। তুমি জানো কি, নিউ ইয়র্ক সিটিতে ট্রাফিক পুলিশের 10% হচ্ছে বাঙালি। আমরা আমাদের সততা দিয়ে, পরিশ্রম দিয়ে জায়গা করে নিচ্ছি। আমাদের ছেলেমেয়েরা প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্কুলে সবচেয়ে ভালো জায়গায় ভালো ফল তারা দেখাচ্ছে। খুব আশার কথা মনে করি আমি। যেটা আমরা পারি নাই, যেটা আমরা ফেল করেছি অ্যাজ কমিউনিটি লিডার্স, তা হচ্ছে এই নতুন প্রজন্মের সাথে একটা সংযোগ স্থাপন করতে। এই প্রজন্মগত ব্যবধানটা কিন্তু ক্রমশ বাড়ছে। আমাদের প্রধান নজর হওয়া উচিত কিভাবে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে, তাদের সাথে আমরা কিভাবে সংযোগ স্থাপন করব। হাউ ডু উই এস্টাবলিশ এ ডায়ালগ উইথ দেম। আসার কথা কোথায়? পৃথিবীর অন্য কোন দেশে এই শহরের বাঙালির মতো, এই উত্তর আমেরিকার বাঙালির মতো এতটা কর্মঠ, এতটা ক্রিয়েটিভ, এতটা ভাইব্রেন্ট বাঙালি কমিউনিটি আর নেই। এবং আমরা বলা হচ্ছে যে তৃতীয় বাংলা বলছি আমরা, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, আমরা হচ্ছে তৃতীয় বাংলা। এবং এই তৃতীয় বাংলা নিউ ইয়র্ককে কেন্দ্র করে গড়ে উঠবে, গড়ে উঠছে। এবং এখান থেকে আমরা শ্রেষ্ঠ লেখক পাবো, শ্রেষ্ঠ বিজ্ঞানী পাবো, শ্রেষ্ঠ গায়ক পাবো, শ্রেষ্ঠ কমিউনিটি লিডার পাবো। এবং হয়তো একদিন এদের মধ্যে থেকে আমরা পাবো একজন নতুন বারাক ওবামা। এই আশাকে পরিপূর্ণতা দিতে বা এর বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের শিক্ষাটা কি? আমি তো অলরেডি বললাম, প্রথমত এরা কিন্তু আমাদের সাহায্য ছাড়াই গড়ে উঠছে। এরা আমাদের, যেমন গত বছর একটি মেয়ে, 22 বছরের একটি মেয়ে একটু অসাধারণ বই লিখেছে, ব্রুকলিন লাইটস বলে। সে বইটি বলা হচ্ছে যে 5টি বই যা আপনাকে পড়তেই হবে জানতে হলে, প্রবাসীদের জীবন জানতে হলে, মুসলমানদের জীবন জানতে হলে যে বইটি পড়তেই হবে। ব্রুকলিন লাইটস এর একটি মেয়ে, আমাদের জানাশোনা একটি মেয়ে লিখেছে। এবং তাকে আমরা কেউ সাহায্য করিনি, নিজের মতো করে লিখছে, নিজের মতো করে বড় হচ্ছে সে। ফলে আমাদের ছেলে মেয়েরা তারা এতটা ট্যালেন্টেড, এতটা ড্রিভেন, তারা সাকসেসফুল তারা হচ্ছে। এখন ইমাজিন করো তুমি যদি এদেরকে আমরা একটু পথ দেখে দিতে পারতাম, এদেরকে আমি সাহায্য করতে পারতাম একটু আমরা। যে জন্য বারবার বলছি আমি যে খুব দরকার হচ্ছে আমাদের সঙ্গে এই কমিউনিকেশনটা এস্টাবলিশ করা, ওদেরকে বোঝানো যে তুমি কোন শেকড়ের মানুষ। যারা এখন নেতৃত্বে তারা আসলে এখনো বাংলাদেশি রয়ে গেছে। বাংলাদেশি বলতে আমি কি বোঝাচ্ছি, যে এদের মধ্যে বিভক্তি প্রচন্ড। দেশে যে রাজনীতি, সে রাজনীতিকে আমরা এখানে নিয়ে এসেছি আমরা। ফলে আমার গায়ে এখনো এই দল ওই দল, এই আইডিওলজি ওই আইডিওলজির গন্ধ রয়ে গেছে। এই গন্ধ না মুছে ফেলতে পারলে আমি নতুন মানুষ হব না। তাদের মধ্যে যদি আমরা একটু স্পার্ক জ্বালিয়ে দিতে পারি, একটু আগুন জ্বালিয়ে দিতে পারি আমরা, তাহলে তারাই কিন্তু এই ঘাটের পানাকে সরাবে এবং সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আশাবাদী, উজ্জ্বল প্রবাসী বাংলাদেশি কমিউনিটি করতে পারবে বলে আমার বিশ্বাস। হাসান ভাই, আপনার অত্যন্ত মূল্যবান এবং এই সুন্দর পরামর্শ শুনে আমরা দেশে প্রবাসে সবাই আমাদের নিজস্ব যে অহংকার, জাতির যে অর্জন, সেগুলোকে লালন করব, এই আশা নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমাকে ধন্যবাদ, সময় টিভিকে ধন্যবাদ। দর্শক, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোন অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।
দর্শক, পুরনো বছরের স্মৃতিচারণ এবং নতুন বছরের দিক নির্দেশনা সহ নানা বিষয় নিয়ে কথা বলতে নিউ ইয়র্কের সময় স্টুডিওতে এসেছিলেন লেখক সাংবাদিক হাসান ফেরদৌস। এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। প্রবাসের সময় আরও থাকছে। সান্ত্বনার জয়ের খোঁজে সিরিজের শেষ টি-20তে রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মোস্তাফিজের জায়গায় খেলবেন তাসকিন। প্রবাসের আরো কিছু খবর। বিনামূল্যে প্রি কিন্ডারগার্টেন স্কুল কর্মসূচির পর এবার নিউ ইয়র্কে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সঞ্চয়ী হিসাব ভিত্তিক বৃত্তি কর্মসূচি চালু করার উদ্যোগ নিয়েছেন নিউ ইয়র্কের প্রগতিশীল মেয়র হিসেবে পরিচিতি পাওয়া বিল ডি ব্লাসিও। কর্মসূচির প্রথম পর্যায়ে প্রায় 10,000 বাঙালি পরিবারের শিশুরা উপকৃত হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। কুইন্সের বাঙালি প্রধান স্কুল ডিস্ট্রিক্ট 30-তে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় ক্ষুদে শিক্ষার্থীদের $100 সঞ্চয়ী হিসাব খুলে দেওয়া হবে। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো রিপোর্ট। অভিবাসীদের শহর নিউ ইয়র্কে মোট 32টি স্কুল অঞ্চল রয়েছে। এই শহরের নাগরিক জীবনমানের উন্নয়ন, শিশুদের শিক্ষার অধিকার ও সুযোগ নিশ্চিত করতে মেয়র বিল ডি ব্লাসিও গত বছরের মাঝামাঝি প্রথমবারের মতো এসব স্কুলে চালু করেন প্রি-কে স্কুল কর্মসূচি। এরই ধারাবাহিকতায় অভিবাসী সমাজের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এবার কিন্ডারগার্টেন ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সঞ্চয়ী বৃত্তির কর্মসূচি চালু করলেন তিনি। সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে নিউ ইয়র্কের প্রতিটি শিশুরই স্বপ্ন পূরণের সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। এই কর্মসূচি দেখে প্রতিটি পরিবারই তাদের শিশুদের লেখাপড়া নিশ্চিত করতে শুরু থেকেই সঞ্চয় করবে। এই কর্মসূচির আওতায় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের $100 একটি হিসাব খুলে দেবে নগর কর্তৃপক্ষ। পরবর্তী 3 বছরে এই সঞ্চয়ের পরিমাণ দ্বিগুণ হলে তাতে আরো $200 ম্যাচিং ফান্ড দেওয়া হবে। চলতি বছরের বর্ষা মৌসুম থেকে এই পাইলট প্রকল্পে প্রাথমিকভাবে প্রায় 3,500 কিন্ডারগার্টেনের 10,000 শিশু $100 করে সঞ্চয় হিসাব বৃত্তি পাবে। এই প্রকল্পের আওতায় শিশু শিক্ষার্থীরা উপকৃত হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। কিন্ডারগার্টেনে যে ভর্তি হবে, সে যদি এই ধরনের একটা অপরচুনিটি পায় তার গার্জিয়ানের পক্ষ থেকে, ফর এক্সাম্পল আমার বাচ্চার জন্য আমি যদি এরকম একটা অপরচুনিটি পাই, তাহলে দেখা যাবে যে ইন ফিউচারে আমার বাচ্চার জন্য যে স্টুডেন্ট লোন নিতে হতো তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য, ওইটা হয়তো বা নিতে হবে না। ছোটবেলা থেকে যদি ওরা এখন থেকে সঞ্চয় করা শিখে, একটা প্র্যাকটিস এক্সারসাইজটা করলে ওদের নিজেরও একটা উৎসাহ উদ্দীপনা বাড়বে, আগ্রহ বাড়বে এবং প্যারেন্টসরা তাদের সাথে করলে, যোগ করলে আমার ভবিষ্যতের জন্য ভালো হবে। বাংলা কমিউনিটি যে যে এলাকায় আছে সবাই এই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত, সবাই এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া উচিত এবং সেই সাথে সাথে আপনার সিটি মেয়রকে ধন্যবাদ জানানো উচিত সবার পক্ষ থেকে। নিউ ইয়র্ক সিটি কিডস রাইজ নামের একটি অলাভজনক সেবামূলক বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গ্যারি ফাউন্ডেশন এ কর্মসূচিতে প্রাথমিক তহবিল হিসেবে $1 কোটি সহায়তা দিয়েছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী সিআইপি নির্বাচিতদের সম্মানে ইউএই রাস আল খাইমা নাগরিক কমিটির উদ্যোগে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে আরব আমিরাত প্রবাসী আখতার হোসেন, আবুল কালাম, জেসমিন আক্তার ও মোহাম্মদ সেলিমকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং প্রকৌশলী শিবু চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সামাজিক কেন্দ্রের সহ সভাপতি মোহাম্মদ তাজউদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় প্রায় 4 বছর ধরে আরব আমিরাতে ভিসা বন্ধ থাকায় প্রবাসী ব্যবসায়ীদের নানা ধরনের সমস্যা হচ্ছে উল্লেখ করে সমস্যা সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। আলোচনা শেষে সিআইপিদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমাবেশের অনুমতি না দেয়া এবং নেতাকর্মীদের আটকের প্রতিবাদে আগামীকাল সারা দেশে জেলা ও মহানগরে এবং ঢাকায় থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কর্মসূচি করতে না দেওয়ার আবারও প্রমাণিত হলো যে তারা গণতন্ত্রের সকল দরজা জানলা বন্ধ করে দিয়েছে। বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্যই অনাচারের পথ বেছে নিয়েছে সরকার। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সরকার কর্তৃক বিএনপির কর্মসূচিকে বর্বরচিতভাবে বাধা দেওয়ার তীব্র নিন্দা, ঘৃণা ও ধিক্কার জানাচ্ছি। এগুলোর প্রতিবাদে আগামীকাল সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে জেলা সদর এবং মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। বিএনপির বিক্ষোভ কর্মসূচি থেকে কোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে দলীয় নেতাকর্মীদের তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে শনিবার বিকেলে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের আশপাশের এলাকায় গণসংযোগকালে একথা বলেন নেতারা। দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ নেতারা বলেন, সমাবেশ থেকে নাশকতা সৃষ্টি হতে পারে এমন গোয়েন্দা তথ্য থাকায় সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি বিএনপিকে। গাইবান্ধার সুন্দরগঞ্জে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় 6 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার তাদের রিমান্ড আবেদনের শুনানি হবে। শনিবার বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পুলিশ জানায়, এমপি লিটন হত্যা মামলায় সন্দেহভাজনদের গ্রেফতারে শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 6 জনকে আটক করা হয়। পরে মামলায় গ্রেফতার দেখানো হয় তাদের। এদের মধ্যে ফরিদ হাজি নামে একজন জামাতের অর্থদাতা বলে দাবি করেছে পুলিশ। গত 31 ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাড়িতে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন লিটনের বোন ফাহমিদা বুলবুল কাকুলি। সাভারে ছেলের বাড়িতে বেড়াতে এসে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে বাবা মায়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দগ্ধ শিশুসহ একই পরিবারের আরও 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে পৌর শহরের ভাগলপুর এলাকায় এই দুর্ঘটনা হয়। ময়না তদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে পুলিশ। শনিবার ভোরে ভাগলপুর এলাকার বাসিন্দা তাজুল ইসলামের বাড়িতে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। মুহূর্তেই পুরো বাড়িতে আগুন দেখে উদ্ধারে এগিয়ে যান প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। দগ্ধদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাজুল ইসলামের বাবা ও মাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাইজারটা অন করে রাখছিল, তো ওই সময় যখন রাত্রে গ্যাসের প্রেসারটা বেড়ে যায়, তো ওই সময় ওনাদের গ্যাসটা এসে পুরো বাড়ি গ্যাসে একদম ফুল হয়ে যায়। যখন রান্না করতে উঠে তখন উনি ম্যাচ মারার সাথে সাথে পুরো বাড়িতে আগুন জ্বলে। আমি আসলাম বাবার বাড়ি থেকে সকালে শুনছি গ্যাসে দগ্ধ হয়ে দুটার মৃত অবস্থায় আমাদের এখানে আসে। একজনের বয়স 48, মহিলা রোগী খায়রুন্নেসা, আর একজন হচ্ছে রওশন আলী। এই ঘটনায় তাজুল এবং তার স্ত্রী সন্তান ছাড়াও আরো 3 জন দগ্ধ হন। তাদের মধ্যে 5 জনকে স্থানীয় হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় 3 জনকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। পেশেন্টের গার্জিয়ান ওনারা এসে বলল যে ওনারা 3 জন পেশেন্টকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাবে। তো ওনারা 3 জন পেশেন্টকে নিয়ে গিয়েছেন, আর 2 জন পেশেন্ট আমাদের এখানে আছে, তাজুল ইসলাম এবং মেহেরুন্নেসা। এই 2 জনের চিকিৎসা চলছে, ওনারা শঙ্কামুক্ত, ট্রিটমেন্ট চলছে। মৃত রওশন আলী ও খায়রুন্নেসা সম্প্রতি ছেলের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, সাভার। সিলেট কেন্দ্রীয় কারাগারে একজনের পরিবর্তে অন্যজন যাবজ্জীবন সাজা ভোগ করার ঘটনায় তদন্ত শুরু করেছে বিচার বিভাগীয় কমিটি। শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় কারাগারে গিয়ে রিপন আহমদ ভুট্টুর সঙ্গে কথা বলেন কমিটির প্রধান সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আব্দুল হান্নান। সেখানে তিনি প্রায় 1 ঘণ্টা অবস্থান করেন। পরে সাংবাদিকদের আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানান। সিলেট কেন্দ্রীয় কারাগারে একজনের পরিবর্তে অন্যজন যাবজ্জীবন সাজা ভোগ করছেন। সময় সংবাদে এমন খবর প্রচারিত হওয়ার পর গত বৃহস্পতিবার 2 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। আমি দেখে গেলাম সরজমিনে, একটু কথা বলে গেলাম, কালকে থেকে পুরো দমে শুরু হবে বলতে পারেন। নিউজিল্যান্ড বাংলাদেশ টি-20 সিরিজ প্রসঙ্গ। হোয়াইট ওয়াশ এড়াতে 3 ম্যাচ সিরিজের শেষ টি-20তে রোববার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। নিজেদের অভিজ্ঞতার সবটুকু দিয়ে খেলতে প্রস্তুত টাইগাররা, একথা জানিয়েছেন ওপেনার তামিম ইকবাল। ভুলের পরিমাণ কমালে এ ম্যাচে জয় পাওয়া অসম্ভব নয় বলে মনে করেন তিনি। নিউজিল্যান্ডের বে ওভালে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল 8টায়। মোস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় নিউজিল্যান্ড থেকে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ।
এর আগে বেশ কয়েকবার বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ড সফর করেছে। তথ্য ঘেঁটে জানা যায় ওয়ানডে আর টি-20তে এবারে সিরিজের মতো জয়ের সম্ভাবনা জাগেনি কখনোই। কিউইদের মাটিতেও অতীতের ফলাফল ছিল খুব হতাশাজনক, কিন্তু এবার জয়ের প্রবল সম্ভাবনাগুলোই এখন বড় প্রেরণা টাইগারদের জন্য। এই চান্সগুলোকে যদি আমরা আরেকটু বেশিক্ষণ যদি ধরে রাখতে পারি তাহলে আমার কাছে মনে হয় আমরা ম্যাচ জিতাও শুরু করব। অতীতে তো জয় আসেনি নিউজিল্যান্ডের মাটিতে, এবার হয়েও হচ্ছে না। টাইগার সমর্থকেরা তাই দারুণ হতাশ। সবাইকে ধৈর্য ধরার কথা বললেন এই র্যাশিং ওপেনার। সবকিছুর একটা টাইম থাকে, সবকিছুর একটা সময় থাকে। আমার কাছে মনে হয় সবারই ধৈর্য ধরা উচিত। আমরা প্লেয়ারদের তরফ থেকে কমিটমেন্ট বলেন এই বলেন আমাদের 1% কম নাই। আমরা পুরোপুরি ভাবে চেষ্টা করতেছি। তবে হ্যাঁ, তামিম এও বলছেন নিউজিল্যান্ডে আসার পর এখনো জয় না পেলেও তা অসম্ভব কিছু নয়। কিন্তু ওয়ানডের পর টি-20 সিরিজ হারের পর আর কি বা পাবার আছে বাংলাদেশের? এমন প্রশ্নে তামিম জানালেন একটি জয়ই পাল্টে দিতে পারে পুরো দলের চেহারা। এই কন্ডিশনে এসে যে কোনো ফরম্যাটে যদি আপনি একটা ম্যাচ জিতেন ওটা আপনাকে যে পরিমাণ কনফিডেন্স বিল্ড আপ দিবে ওটা হয়তো বা অন্য কোথাও আপনি পাবেন না। সো আমাদের এটাই চেষ্টা থাকবে, একটা ম্যাচ নতুন খেলা আবার শুরুর থেকেই হবে। চেষ্টা থাকবে যে ওরকম কোনো সিচুয়েশন যদি আসে, এরকম কোনো যদি অপরচুনিটি আসে আমাদের অপরচুনিটিটা ক্যাশ ইন করার। বাংলাদেশ একাদশে আসছে একটি পরিবর্তন। মুস্তাফিজকে বিশ্রামে দিয়ে আবারও একাদশে ফিরছেন স্পিড স্টার তাসকিন আহমেদ। ঐচ্ছিক অনুশীলনে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার আসলেও অনুশীলন করেননি নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডে আসার পর থেকে জয়ের খোঁজে হন্য হয়ে থাকা বাংলাদেশ বারবার ঘুরে দাঁড়ানোর কথা বললেও ওই বারবারই পিছিয়ে পড়েছে। এবারও ঠিক একই কথা, ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। পারবে কি টাইগাররা, নাকি আরও একটি হোয়াইট ওয়াশের তিক্ত অভিজ্ঞতা নিতে হবে মাশরাফির দলকে? মাঙ্গানুইর বে ওভাল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুলিতে নিহত হয়েছে জঙ্গি মারজান সাদ্দাম, ময়না তদন্তের রিপোর্ট। এদের মৃত্যুতে তথ্য পেতে সমস্যা হবে না বললেন আইজিপি। নোয়াখালীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। শত্রুর আক্রমণ ঠেকাতে প্রস্তুত থাকার আহ্বান। গাইবান্ধার সুন্দরগঞ্জে সংসদ সদস্য লিটন হত্যা মামলায় 6 জন গ্রেফতার, রোববার রিমান্ড শুনানি। ওষুধ নীতির খসড়া হালনাগাদ হলেও সুস্পষ্ট নয় বাস্তবায়নের উপায়, অভিযোগ বিশেষজ্ঞদের। সরকারকে সব ওষুধের দাম নিয়ন্ত্রণের পরামর্শ। এবং নিউ ইয়র্কে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য চালু হল সঞ্চয়ী হিসাব ভিত্তিক বৃত্তি কর্মসূচি। উপকৃত হবে শিশুরা, খুশি প্রবাসীরা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।